ওয়েস্টার্ন গল্প মুখোশ ১। দিনের আলোর শেষ ১৫ মিনিট কাজে লাগাচ্ছে জেমস কারভার। কাল সকালে সূর্যের আলো ফোটা পর্যন্ত এটাই শেষ সুযোগ। উল্টো দিকের আসনে বসা সবুজ নয়নাকে দেখবার কাজে সময়টা ব্যয় করছে ও। ভাবছে মেয়েটি সম্পর্কে। পুরো ২ দিন আর ২ রাতের স্টেজ যাত্রা সত্যি ক্লান্তিকর। রুক্ষ টেইলের উপর দিয়ে চলতে হয়েছে বেশিরভাগ সময়। বিরক্তিকর ঘর ঘর শব্দ, পাগলা দুলুনি, সেই সঙ্গে ধুলো এবং রোদের অত্যাচার, দীর্ঘ স্টেজ যাত্রার এসব দুর্ভোগ বৃত্ত ও মতের পার্থক্য ভুলিয়ে যাত্রীদের একই কাতারে নামিয়ে আনবার জন্য যথেষ্ট। কিন্তু এই মেয়ে তার ব্যতিক্রম। দীর্ঘ যাত্রা ওর মধ্যে শুধু আড়ষ্ট ভাব এনে দিয়েছে। একেবারে নীরব হয়ে গেছে। মেরুন রঙের সিল্কের ড্রেস, সাদা হ্যাট এবং ব্লান্ট চুলে পাউডারের মতো মিহি আস্তরণ পড়েছে। এমনকি আয়ত চোখের পাপড়ি বা অক্ষিপক্ষ নিস্তার পায়নি। মাঝে মধ্যে অস্বস্তিতে চোখ পিটপিট করছে মেয়েটা। নিজ থেকে একটা শব্দ উচ্চারণ করেনি। জেমস বা পাঞ্চারের পোশাক পরা চ্যাপ্টা চেহারার অন্য যাত্রী কিছু জানতে চাইলেই কেবল মুখ খুলেছে। এ মুহূর্তে জানালা দিয়ে তাকিয়ে আছে মেয়েটি। দূরে ক্যানিয়নের গাঢ় বাদামি দেয়াল দেখছে। গতকালই মরু অঞ্চল পেরিয়ে এসেছে ওরা। ক্রমে উঁচু রুক্ষ এলাকায় প্রবেশ করেছে। কিন্তু ধুলোর অত্যাচার কমেনি এতটুকু। ক্যানিয়নের পাশের উপত্যকায় দীর্ঘ পাইনের সারি দেখবার পরও মেয়েটির মুখ থেকে সন্তুষ্ট ভাব গেল না। চোখে অস্বস্তিটুকু ঠিকই রয়ে গেল। সম্ভবত শুধু গন্তব্যে পৌঁছতে পারলেই নিশ্চিত বোধ করবে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল জেমস, ঘুমানোর অনুরোধ করবে মেয়েটিকে। হাঁটুতে কনুইয়ের ভর রেখে ঝুঁকে এলো ও। পাহাড়ি ঢাল ধরে উঠছে বলে স্টেজের গতি কমে গেছে। শেষ কখন ঘুমিয়েছ তুমি মিস? জানালা থেকে দৃষ্টি সরিয়ে ওর দিকে তাকালো মেয়েটি। সঙ্গে সঙ্গেই তবে উত্তর দেওয়ার ভঙ্গি আর দেরি করায় মনে হলো প্রশ্নটা শুনে বিস্মিত হয়েছে। কেন? ও, সঠিক মনে পড়ছে না। গত রাতে ঘুমাওনি, আর সারাদিনেও ঘুমাওনি। ঘুম পাচ্ছে না আমার, প্রায় অসন্তোষের সুরে বলল সবুজ নয়না। মেয়েটির বিরক্তি দেখেও ভ্রুক্ষেপ করল না জেমস। ঢাল ধরে উঁচুতে উঠছে স্টেজ। ক্ষীণ হেসে বলল ও। মাঝরাত পর্যন্ত প্রায় কয়েকশো ফুট উচ্চতায় পৌঁছে যাবে। যাত্রা ধীর, সহজ হবে। রাত বলে ঠান্ডাও পড়বে। নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে পারবে এ সময়ে। তোমার সিটটা ফাঁকাই আছে, শুয়ে পড়ো। ক্ষণিকের জন্য স্থির দৃষ্টিতে ওকে দেখল মেয়েটি। চোখে সন্দেহ। ২ দিন শেভ করা হয়নি। মুখে খোঁচা খোঁচা দাড়ি। বোধহয় ভদ্রগোছের লোক মনে হচ্ছে না ওকে, ভাবল জেমস। কিন্তু এও জানে ওর স্বতঃস্ফূর্ত হাসি, শান্ত নীল চোখ জোড়ায় গভীর দৃষ্টি কাউকে সন্দিগ্ধ করবার মতো নয়, বরং বন্ধুত্বপূর্ণ চাহনি হিসেবে দেখবে সবাই। তাছাড়া পরনের পোশাক যথেষ্ট ভদ্রশীত এবং ধুলো বাদ দিলে পরিচ্ছন্নই বলা যায়। সব মিলিয়ে দাড়ির ব্যাপারটা বাদ দিলে নিরীহ যুবক মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু মিনিট পূর্ণ হওয়ার আগেই টের পেল ভুল করেছে ও। ভয় ফুটে উঠেছে মেয়েটির সবুজ চোখে। স্টেজ যাত্রায় এমন কোনো নিয়ম কি আছে যে ঘুমোতেই হবে?
রাগ চেপে রাখলেও অধৈর্য শোনালো মেয়েটার কণ্ঠ। না, এমন কিছু জানা নেই আমারও জানা নেই। তাহলে তুমি যদি কিছু মনে না করো। সিটে শরীর এলিয়ে দেওয়ার পরও অনুভূতিটা গেল না। আমার জানা নেই। তাহলে তুমি যদি কিছু মনে না করো। জেমস বুঝতে পারছে লাল হয়ে গেছে ওর মুখ। অস্বস্তি বোধ করলো ও। সিটে শরীর এলিয়ে দেওয়ার পরও অনুভূতিটা গেল না। উল্টো দিকের আসনে মেয়েটি একাই বসেছে। পাশে অনেক জায়গা খালি। আসনের উপর পা তুলে দিল ও। আশা করি এখানে পা রাখলে কিছু মনে করবে না তুমি, ম্যাম। ঘুমানো দরকার। মোটেই না। নিষ্ফ সুরের জবাব এলো। ধন্যবাদ, একই সুরে জবাব দিল জেমস কারভার। চোখ বন্ধ করে স্টেশনের ব্রিম কপালের উপর নামিয়ে দিল ও। মিনিট দুই পর চোখ মেলে মেয়েটিকে দেখল। জানালার দিকে তাকিয়ে আছে সবুজ নয়না। এর আগে লাজুক মেয়ে দেখেছে জেমস, কিন্তু এই মেয়ে তেমন নয়। পূব থেকে এসেছে বোধ হয়। কোনো স্কুল মিস্ট্রেস। বাচনভঙ্গি একেবারে শুদ্ধ। আঞ্চলিক টান নেই। সুন্দরী, অহংকারী এবং সন্তুষ্ট। চিন্তাটা মাথায় আসতে বিস্মিত হলো জেমস। ওকে ভয় পাচ্ছে মেয়েটা। চোখ বন্ধ করে কারণগুলো খুঁজবার চেষ্টা করলো, কিন্তু যে কোনো একটা খুঁজে পাওয়ার আগেই ঘুম নেমে এলো চোখে। কাঁধে কারো হাতের স্পর্শে ঘুম ভাঙল ওর। কঠিন পুরুষশালী হাত। চোখ খুলবার আগেই টের পেল থেমে গেছে স্টেজ। বুড়ো আঙুল দিয়ে হ্যাটটা কপালের উপর তুলে দিল জেমস। দৃষ্টি মিলতে 44 কোল্টের একটা নল দেখতে পেল। জানালা দিয়ে ওর বুক বরাবর পিস্তল তাক করে রেখেছে এক লোক। মুখে কালো মুখোশ। হ্যাটটা ওভাবে দু হাতে ধরেই নেমে এসো তো বাছা। কর্কশ কণ্ঠ শোনা গেল মুখোশের পিছন থেকে। জলদি। কিন্তু তাড়াহুড়োর কিছু দেখতে পাচ্ছে না জেমস। অলস ভঙ্গিতে বেরিয়ে এলো কোচ থেকে। রুক্ষ রাস্তায় নামবার পর অন্য যাত্রীদের দেখতে পেল। মাথার উপর দুহাত তুলে দাঁড়িয়ে আছে পানসার, ভীত সন্তুষ্ট। পাশেই মেয়েটি। চাঁদের আলোয় সবুজ নয়নার মুখে চাপা শঙ্কা আর উদ্বেগ দেখতে পেল জেমস। ঠিক সামনে দাঁড়িয়ে আছে দুই মুখোশধারী। একজন বিশালদেহী, অন্যজন মাঝারি গড়নের। দুজনের হাতেই কোল্ড শোভা পাচ্ছে। স্টেজ ড্রাইভারকে কাভার করে রেখেছে অন্য একজন। তোমাকে দিয়ে শুরু করা যাক। পাঞ্চারের দিকে এগোনোর সময় রুদ্ধ কণ্ঠে বলল বিশালদেহী। লোকটার বগলের হোল স্টার থেকে একটা পিস্তল বের করে সঙ্গীর দিকে এগিয়ে দিল। তারপর কাঁধ চেপে ধরে ঘুরিয়ে দিল পাঞ্চারের শরীর। জোর করে হাত ঢুকিয়ে দিল পকেটে। 50 সেন্ট আর তামাকের প্যাকেট বের করে আনল। টাকার পরিমাণ কম হওয়ায় খেপে গেল বিশালদেহী। পাঞ্চারের পাশায় বুট ঠেকিয়ে গায়ের জোরে ধাক্কা দিল। ছিটকে গিয়ে ধুলোময় রাস্তায় মুখ থুবড়ে পড়ল লোকটা। সেখানেই পড়ে থাকল। এবার জেমসের পালা। আমাকে এমন কিছু করবার ইচ্ছে থাকলে আইডিয়াটা হজম করে ফেলো, মিস্টার। বিশালদেহী সামনে এসে দাঁড়াতে শান্ত কণ্ঠে বলল ও। এরকম অভ্যর্থনা কখনো ভুলি না আমি। থমকে দাঁড়ালো তস্কর, যেন অবাক হয়েছে। তারপর খড়খড়ে কণ্ঠে হেসে উঠল। ঘুরে দাঁড়াও। আমার হোল স্টারে একটা পিস্তল আছে। ওটা বা আমার কাছে আর যা আছে সবই নিতে পারো, কিন্তু উল্টো ঘুরছি না। আমি দেখতে চাই মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছো তুমি। শিয়ানা লোক, হ্যাঁ। বিদ্রুপ দুর্বৃত্তের কণ্ঠে। এখন নয়, সময় মতো ঠিকই টের পাবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিশালদেহী। মুখোশের ফাঁকে নীল চোখ চকচক করছে। হাত বাড়িয়ে জেমসের পিস্তল হোল স্টার চ্যুত করল প্রথমে। এরপর ঘড়ি আর টাকা নিল।
শেষে পিছিয়ে গিয়ে সেলুট ঠুকলো ওকে। সাহসী লোক পছন্দ আমার, চ্যাপ। টাকাটা ফেরত দিচ্ছি তোমাকে। এবার মেয়েটির দিকে এগোলো সে। বাক, টেক্সান হিরোর ঘাড়ে পিস্তলটা চেপে ধরো। সঙ্গীর উদ্দেশ্যে নির্দেশ দিল তস্কর নেতা। একটু নড়েছে তো শেষ করে দিও। মেয়েটির সামনে দাঁড়িয়ে ঘাড়ের উপর দিয়ে পিছন ফিরে তাকালো সে। সন্তুষ্টির সঙ্গে দেখল নির্দেশ তামিল করেছে অন্য তস্কর। তো মিস, কি আছে তোমার কাছে? কোমল স্বরে মেয়েটির উদ্দেশ্যে জানতে চাইল। কিছু নেই, দীর্ঘস্বরে বলল সবুজ নয়না। পিউতে যাচ্ছ? হ্যাঁ। মুখোশে ঢাকা চিবুক চুলকালো বিশালদেহী। পিউতের মতো বুম টাউনে টাকা বানাতে যাচ্ছে এমন মেয়ে মনে হচ্ছে না তোমাকে, লেডি। ওহো, তুমি তেমন মেয়ে নও। যদি টাকা কামাতেই ওখানে না যাবে, নিশ্চয় ওই জিনিস কিছু আছে তোমার সঙ্গে। পকেট বুকটা দেখি তো। হাত বাড়ালো সে। দ্বিধা করছে মেয়েটা, কিন্তু ধৈর্য ধরবার পক্ষপাতী নয় বিশালদেহী তস্কর। ছো মেরে পকেট বুকটা কিনে নিল। ক্ষণিকের জন্য তার বাহুতে একটা উল্কি দেখতে পেল জেমস। প্যাটার্নটা মনে রাখবার চেষ্টা করল। আর চোখে সবুজ নয়নাকে দেখছে ও। টের পেল সমূহ বিপদে পড়তে যাচ্ছে অহংকারী মেয়েটা। পকেট বুক খুলে দেখল বিশালদেহী। তারপর নাক সিটকে ফেরত দিল জিনিসটা। ঘাড়ের উপর দিয়ে সঙ্গীর দিকে তাকালো সে এবার। কি বলেছি মনে আছে? দ্বিধা করো না। ওহে মিস্টার টেক্সাস, নিজের পিঠের দিকে খেয়াল রেখো। এক পা আগে বাড়ল সে। দুহাত মেয়েটির কোমরে রাখতেই পিছিয়ে এলো প্রচণ্ড চর খেয়ে। চরটা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো বলে মনে হলো না, বরং হাসতে শুরু করলো বিশালদেহী। মানিবেল, তাই না? ওটা বের করে দাও তো মিস। না, তেমন কিছু নেই, সভয়ে বলল মেয়েটা। মত ঠিক করে নাও ম্যাম, তীক্ষ্ণ কঠিন স্বরে বলল লোকটা। হয় তুমি নিজেই ওটা বের করবে, নয়তো আমি বের করব। সেজন্য যদি কাপড় খুলতে হয়। মুখ সামলে কথা বলো, শীতল স্বরে বলল জেমস। সেলুনের কোনো মেয়ের সঙ্গে কথা বলছো না তুমি। মানছি তোমার কথা, কিন্তু মানি বেল্ট না নিয়ে যাচ্ছি না আমরা। তুমি যদি মনে করে থাকো সবার সামনে কাপড় খুলব, তপ্ত স্বরে বলল মেয়েটি, তার চেয়ে বরং গুলি করো। থমকে গেল তস্কর। দেখো লেডি, মানি বেল্টটা দরকার আমাদের। কিভাবে ওটা আমার হাতে আসবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমি তোমাকে অসম্মান করতে চাই না। যদি স্বেচ্ছায় না দাও তবে জোর করতে হবে। পিস্তলের নল উঁচিয়ে রাস্তার পাশের ঝোপ দেখালো সে। ওই ঝোপের পিছনে চলে যাও। মানিবেলটা বের করে এনে দাও আমাকে জলদি। দাঁড়িয়ে থাকলো মেয়েটা। গভীর নিঃশ্বাস ফেলছে। চাউনিতে দ্বিধা। ঠোঁট জোড়া পরস্পরের সঙ্গে চেপে বসায় ফ্যাকাশে হয়ে গেছে। তিক্ত মনে নিজের অসহায় অবস্থা উপলব্ধি করতে পারল সে। জেমসের দিকে তাকালো যখন, প্রত্যাশার চেয়ে বরং অনিশ্চয়তায় বেশি ফুটে উঠল দৃষ্টিতে। দিয়ে দাও মাম, মৃদুস্বরে বলল জেমস। আমার মনে হয় যা বলছে তাই করবে শয়তানটা। ঘুরে দাঁড়িয়ে ধীর পায়ে ঝোপের দিকে এগোলো মেয়েটা। ঘন জুনিফারের পিছনে পাইনের সারি, কিছু ওক আর কটনউডও রয়েছে। দূরে পাহাড় সারির আবছা অবয়ব। যতক্ষণে না মিলিয়ে গেল, মনোযোগ দিয়ে মেয়েটির পদশব্দ শুনল তিনস্কর। নিজের আসনে নড়ে চড়ে বসল স্টেজ ড্রাইভার। পাশ ফিরে থুতু ফেলল। পেটের তাগিদ না থাকলে কেউ এ কাজ করে? বিরক্তিতে গজগজ করতে থাকলো লোকটা। কাউকে উদ্দেশ্য করছে না। ঘেন্না ধরে গেছে। পিউতে
ফিরে কাজটা ছেড়ে দেব এবার। এর চেয়ে কোনো সেলুনের বারকিপ হওয়া ভালো। চুপ করো বুড়ো, ধমকে উঠল বিশালদেহী। আরেকটা কথা বললে বারকিপ হওয়ার খায়েশ জনমের তরে মিটে যাবে তোমার। ফের থুথু ফেলল লোকটা, তবে চুপ করে থাকলো। বিশালদেহীকে খুঁটিয়ে দেখছে জেমস। এমন কিছু দেখতে চাইছে পরে লোকটিকে দেখলে যাতে চিনতে পারে। কিন্তু বিশাল দেহ এবং বাম হাতের উল্কি ছাড়া আর কোনো বিশেষত্ব নেই। এরকম বিশালদেহী লোক পিউতে অনেক পাওয়া যাবে। উল্কি চিহ্ন কয়েকজনের থাকতে পারে। অধৈর্য হয়ে পড়েছে লোকটি। জলদি করো লেডি, চড়া কণ্ঠে তাড়া দিল সে। ঝোপের ওদিক থেকে কোনো উত্তর এলো না। সবাই ওরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলো কয়েকটি মুহূর্ত। মেয়েটা সাড়া দিচ্ছে না কেন? উদ্বেগ প্রকাশ করল জেমসের পিঠে পিস্তল চেপে ধরে থাকা দুর্বৃত্ত। এই যে মিস, ডাকলো তস্কর নেতা। এবারও উত্তর এলো না। বাজি ধরতে রাজি আছি, পালিয়েছে মেয়েটি। উত্তেজিত স্বরে মন্তব্য করলো ড্রাইভারকে কাভার করা তৃতীয় তস্কর। বাক, দেখো তো কি ব্যাপার, নির্দেশ দিল বিশালদেহী। ঝোপের দিকে এগোলো জেমসের পিছনের লোকটা। মিনিট কয়েক আশেপাশে তল্লাশি চালালো। শব্দ শুনে বুঝতে পারল ওরা। এখানে নেই মেয়েটা। চেঁচিয়ে অনুসন্ধানের ফলাফল জানালো সে পালিয়েছে। ট্রাক পেয়েছ? বিরক্ত স্বরে জানতে চাইল বিশালদেহী। দেয়াশালাইয়ের কাঠি জ্বালবার শব্দ হলো। দৌড়াচ্ছে মেয়েটা। খানিক নীরবতার পর আবার চেঁচালো তস্কর। বনের দিকে গেছে। স্টেজের উপর থেকে লাফিয়ে নামলো অন্য ডাকাত। ঘোড়াগুলো নিয়ে আসছি আমি। জেমসের পেটে পিস্তল নল চেপে ধরল বিশালদেহী। সমানে খিস্তি করছে। ওই লোকটাকে নিয়ে স্টেজের ভিতরে ঢোকাও জলদি। এ ব্যাপারে বেশ উৎসাহী মনে হলো ধুলোর উপর পড়ে থাকা পাঞ্চারকে। উঠে দাঁড়িয়ে কোচের দিকে ছুটল সে। দূর থেকে ডাইভ দিয়ে পড়ল ভিতরে। কোচের দরজার কাছে এসে ফিরে তাকালো জেমস। আকাশের দিকে পিস্তল তাক করে বুনো একটা চিৎকার করলো বিশালদেহী তস্কর। পরপর 4টা গুলি করল। ছুটতে শুরু করলো আতঙ্কিত ঘোড়াগুলো। সমানে খিস্তি করছে ড্রাইভার। লাগাম টেনে ঘোড়াগুলোকে সামলানোর চেষ্টা করলো সে। ডান পায়ে ব্রেক চেপে ধরেছে। স্টেজ চলতে শুরু করায় হাত বাড়িয়ে দরজার ফ্রেম চেপে ধরল জেমস। তাল মিলিয়ে ছুটল কয়েক গজ। পাদানিতে পা রাখল। সেখান থেকে কোচের ছাদে উঠে এলো। ঢাল ধরে উপরের দিকে উঠছে স্টেজ। পিছনে ছিটকে পড়তে চাইছে ওর শরীর। ভারসাম্য রাখতে হাত বাড়িয়ে গার্ড রেইল চেপে ধরল জেমস। উদ্বাস্তের মতো ছুটছে ঘোড়াগুলো। ঢালের চূড়ায় উঠে গেছে। স্টেজ থামাও, পাশে বসে ড্রাইভারের কানের কাছে চিৎকার করল জেমস। সামনের উপত্যকায় দৃষ্টি সেটে আছে ওর। বামে মোড় নিয়েছে টেইল। সংকীর্ণ উপত্যকার পর আবার চড়াইয়ের শুরু। ঢালের শুরু পর্যন্ত যেতে পারি কিনা কে জানে। পাল্টা চিৎকার করল ড্রাইভার। সামনে বাঘ, কিন্তু একই গতিতে ছুটছে ঘোড়াগুলো। চড়াই না পেলে থামাতে পারবো না। তীক্ষ্ণ বাঘ নিল স্টেজ। পরি করেও কাত হয়ে পড়ল না। কোনো রকমে সামলে নিল ড্রাইভার। নিচু উপত্যকার দিকে নামছে এবার। গতি বেড়ে গেছে। ঢাল ধরে নামবার সময় ঝাঁকি খেলো কয়েকবার, কিন্তু এবারও পড়ল না। লাগাম টেনে ধরেও ঘোড়াগুলোকে সামলাতে পারছে না সে। প্রায় খারাপভাবে নেমে গেছে রাস্তা। 100 গজ দূরে উপত্যকার শেষে ফের ঢালের শুরু দেখে আশায় বুক বাঁধল জেমস। গতি কমে আসছে স্টেজের। বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে ঘোড়াগুলো।
লাগামে টান পড়ায় হুঁশ হলো এবার। গতি কমে একসময় থেমে গেল ঢালের শুরুতে। এবার গতি কমে একসময় শুরুতে ব্রেক থেকে পা সরিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল ড্রাইভার। হাতের চোটো দিয়ে কপালের ঘাম মুছল। কি করতে চাও? লাফিয়ে নিচে নামলো জেমস। একটা ঘোড়া আলাদা করো। আমার সঙ্গে স্যাডল বিডল আছে। মেয়েটাকে খুঁজতে যাব। তর্ক করতে যাবে যেন। মুখ খুলেছিল ড্রাইভার, কিন্তু জেমসের তাড়া দেখে নিবৃত্ত হলো। স্টেজের জোয়াল থেকে একটা সোরেলকে আলাদা করলো সে। এদিকে কোচের ভিতর থেকে স্যাডল বিডল নিয়ে এসেছে জেমস। ক্রমাগত নিচু স্বরে ঘোড়াটার সঙ্গে কথা বলছে ড্রাইভার। শান্ত রাখছে ওটাকে। এক ফাঁকে স্যাডল পরিয়ে ফেলল জেমস। মিনিট কয়েকের মধ্যে সোরেলের পিঠে চাপল। ঘোড়াটা সহজভাবে নিয়েছে ওকে। টের পেয়ে স্বস্তি বোধ করল জেমস। মিনিট পাঁচেকের মধ্যে লুটের জায়গায় পৌঁছে গেল। চাঁদের আলোয় রাস্তার উপর চোখ বোলানোর সময় আশা করল তাড়াহুড়োয় হয়তো ওদের অস্ত্রগুলো তুলে নেওয়ার সময় পায়নি তিন তস্কর। ঝোপের পাশে নিজের কোলটা খুঁজে পেল ও। স্যাডলে বসেই ঝুঁকে তুলে নিল। তারপর ঘোড়া ছুটিয়ে দিল। অনুসরণ করতে অসুবিধা হলো না প্রথমে। প্রায় সোজাসুজি ছুটে গেছে তিন দুর্বৃত্ত। কিন্তু বনের ভিতরে ঢুকে আলাদা হয়ে গেছে ওরা। ট্র্যাকিং করা কঠিন হয়ে পড়ল এবার। বাধ্য হয়ে একজনের সাপ ধরে এগোলো জেমস। মোটামুটি নিশ্চিত মেয়েটির কাছে ওকে নিয়ে যাবে দুর্বৃত্তরা, কারণ সবুজ নয়নার রক্ষা পাওয়ার সম্ভাবনা একেবারে কম। মাথার উপর ঘন গাছপালার ফাঁক দিয়ে নিচ পর্যন্ত আলো পৌঁছেছে কমই। কালীগোলা আবছা আধার চারপাশে। অন্ধের মতো এগোতে হলো ওকে। সময় লাগছে বেশি। খুরের শব্দ শুনবার আশায় কান খাড়া রাখছে। দ্বিধার সঙ্গে এগোচ্ছে। থামলে হয়তো নিশ্চিত হতে পারবে, কিন্তু দেরি হয়ে যাবে তাহলে। ঢালের আকাশে নিচু জমিতে নেমে যাচ্ছে টেইল। টের পেল জেমস। দুবার বামে বাঁক নিল। তারপর মিনিট বিশেক পর ফের চড়াই ধরে উঠতে হলো। হঠাৎ চাপা একটা চিৎকার কানে এলো। বুঝতে পারল মেয়েটিকে খুঁজে পেয়েছে তস্কররা। স্পার দাবিয়ে শরীরের গতি বাড়ালো জেমস। খোলা জায়গায় দুজনের ট্র্যাক দেখতে পাচ্ছে এখন। সামনের রিজের দিকে গেছে। চারপাশে পাথর আর বোল্ডারের ছড়াছড়ি। বোল্ডারের পাশে বসে আছে মেয়েটি। ধক করে উঠল জেমসের কলজে। আশঙ্কায় কুকড়ে গেল মুখ। স্যাডল থেকে ছেঁচড়ে নেমে মেয়েটির দিকে ছুটল। 1 ফুট দূরে থাকতে কান্নার শব্দ শুনতে পেল। মেয়েটার পাশে দাঁড়ালো জেমস। ঝুঁকে কাঁধে হাত রাখলো। তুমি ঠিক আছো তো ম্যাম? ওর কণ্ঠ শুনে ঘুরে তাকালো মেয়েটা। সারা মুখ ভেজা। উত্তর না দিয়ে 2 হাতে মুখ ঢেকে ফেলল। উদ্গত কান্না চাপবার প্রয়াসে ঢোক গিলল। ওরা তোমার ক্ষতি করেনি তো? মাথা নাড়ল মেয়েটি। তারপর যখন কথা বলল, নিচু তিক্ত শোনালো কণ্ঠ। এতটাই, এর চেয়ে তিক্ত হতাশা ভরা কোনো মেয়েলি কণ্ঠ শুনেছে কিনা মনে করতে পারল না জেমস কারভার। আমাকে মেরে ফেললেই বোধ হয় ভালো হতো। চোখ তুলে তাকালো মেয়েটা। দৃষ্টিতে রাজ্যের হতাশা। নিশ্চয় সন্তুষ্ট হয়েছ তুমি? সোজা হয়ে দাঁড়ালো জেমস। ভুরু কুঁচকে গেছে। আমি কেন সন্তুষ্ট হব? ক্ষীণ হেসে জানতে চাইল। দেখো মিস, ভুল করছো তুমি। আমি লুটেরাদের কেউ নই। স্টেজে তোমার সঙ্গে ছিলাম, মনে পড়ছে? উঠে দাঁড়ালো মেয়েটা। সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল জেমস, কিন্তু দারুণ অবহেলায় এড়িয়ে গেল সবুজ নয়না। সরাসরি তাকালো ওর দিকে। তোমার পরিচয়ও জানি আমি।
তুমি জেমস কারভার। জানতে চেয়েছি সন্তুষ্ট হয়েছ কিনা। যেভাবে পরিকল্পনা করেছ বা আশা করেছ সব ঠিকমতো ঘটেছে তো? শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেমস, বিস্মিত এবং বিহ্বল। মেয়েটির কণ্ঠের বিদ্রুপ শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। কিছুটা ঝুঁকে এলো ও, যাতে মেয়েটির মুখোমুখি হতে পারে। জানি না কি নিয়ে কথা বলছো মিস। সম্ভবত তুমিও জানো না। হয়তো মানসিক আঘাতের কারণে। মানসিক আঘাত? তিক্ত তপ্ত কণ্ঠে বাধা দিল মেয়েটি। সম্পূর্ণ সুস্থ আছি আমি, মিস্টার টেক্সাস। স্টেজে উঠবার পর থেকে জানতাম এমন কিছু ঘটবে। আমি শুধু আশা করছিলাম হয়তো ফাঁকি দিতে পারবো তোমাদের। ধত, কি বলছো? বিরক্তির সঙ্গে বলল জেমস। হাত বাড়িয়ে মেয়েটির কাঁধ চেপে ধরে ঝাঁকি দিল। বোধহয় হিস্টেরিয়া হচ্ছে তোমার। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। সত্যি হিস্টেরিয়াগ্রস্তের মতো মনে হলো হাসিটা। আমি কি ভুল বলেছি? তুমি জেমস কারভার নও, অথচ ভান করছো যেন কিচ্ছু জানো না। আমি জেমস কারভার ঠিক, কিন্তু খোদার কসম কিভাবে আমার পরিচয় জানো বুঝতে পারছি না। নিশ্চয় দাবি করবে আমাকে চেনো না। না ম্যাম। রাগার বিদ্বেষ ফুটে উঠল মেয়েটার চোখে। হয়তো তোমাকে বলেনি ওরা, শুধু বর্ণনা দিয়ে আমার উপর চোখ রাখতে বলেছে। কারা? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেয়েটা। আমি জেনিফার রায়ান। জেমসের মুখে শুধু বিস্ময়ই ফুটল। কিন্তু তাতে কি? কেবল তোমার সঙ্গে পরিচিত হওয়ার আনন্দ ছাড়া। অথচ তোমার ভাব দেখে মনে হচ্ছে তোমাকে চেনা উচিত আমার। তুমি জেমস কারভার। পিয়তের কেই কারভারের সঙ্গে কোনো সম্পর্ক আছে তোমার? হ্যাঁ, আমার চাচা সে। কেন? তাহলে তোমাকে বলেনি সে? ম্যাট রায়ান সম্পর্কেও কিছু বলেনি? না, মাথা নাড়ছে জেমস। 4 বছর বয়সের পর চাচাকে আর দেখিনি আমি। তার বা ম্যাট রায়ান সম্পর্কে কিছুই জানি না। ও, বিদ্রুপের স্বরে বলল মেয়েটা, চোখে সন্দেহ। তাহলে পিওতে যাচ্ছ কেন? টেক্সাসে প্রায় সব কিছু হারিয়েছি আমি। এখানে এসে আমাকে কাজ করবার প্রস্তাব দিয়েছে চাচা। কি কাজ? ফ্রেইটিং বোধ হয়। আকরিক শিপমেন্টের কাজে সাহায্য করতে পারবো আমি। উঠে দাঁড়ালো মেয়েটা। আর কিছু না বলে ফিরতি পথে এগোলো। তাহলে বরং তুমিই বলো আমাকে, কৌতূহল প্রকাশ করলো ও। থেমে ঘুরে দাঁড়ালো জেনিফার রায়ান। আমি বলবো? নিচু প্রায় খেপা সুরে ভৎসনা করল। পিওতে পৌঁছে কেই কারভারকে রসিয়ে রসিয়ে সব বলবে তুমি। দুজনে মিলে হাসবে আমার দুরবস্থা নিয়ে। বড়সড় একটা পাথরের উপর বসে পড়ল মেয়েটা। নিচু হয়ে গেল দৃষ্টি। কিছুক্ষণ পর চোখ তুলে তাকাতে মেয়েটির মুখ যুগপৎ হতাশা আর বেদনা দেখতে পেল জেমস। একসময় পিওতের সমস্ত ফেইটিং করত কেই কারভার। বিষণ্ণ সুরে বলল সবুজ নয়না। তবে কিছুদিন হলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আমার ভাই। পিওতের চারপাশে 20টা খনি আছে। একজনের পক্ষে ফেইটিং করা সত্যি কঠিন, তাই না? ইচ্ছে করলে দুটো আউটফিট মিলে আকরিক শিপমেন্টের সব কাজ চালিয়ে যেতে পারে। কিন্তু তেমন কোনো ইচ্ছে নেই কারভারের। তার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না ম্যাট, কারণ নগদ টাকা নেই ওর। টাকা হলে নতুন ওয়াগন, ঘোড়া আর লোক সংগ্রহ করতে পারবে ও। খনি মালিকদের সঙ্গে চুক্তি করতে পারবে। ওর জন্য টাকা নিয়ে এসেছিলাম আমি। তোমার লোকেরা একটু আগে যে টাকা নিয়ে গেল, ওগুলোই ছিল আমাদের শেষ সম্বল। আমার লোক নয় ম্যাম, শুধরে দিল জেমস। তাহলে তোমার চাচার?
সে জানে টাকা পেলে ওকে ব্যবসায় হারাতে পারবো আমরা, তাই চুরি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কত টাকা? 10,000। ভাঙা গলায় বলল মেয়েটা। কাঁপছে নিচের ঠোঁট। দুহাতে মুখ ঢেকে ফেলল। ইলিনয়সে একটা ফার্ম ছিল আমাদের, ওটা বেচে দিয়ে টাকা জোগাড় করেছি। সম্পত্তি করতে যা অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেল এখন। চুপ করে থাকলো জেমস, বিব্রত। বিস্ময় কাটেনি এখনো। খাপে 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 মেলাতে পারছে না ঘটনাগুলো। এজন্যই ভয় পাচ্ছিলে? ভেবেছ তোমার উপর চোখ রাখতে স্টেজে উঠেছি আমি? তাই নয় কি? যাত্রীদের তালিকায় তোমার নাম দেখেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম। না। শরীরের পাশে ঝুলে পড়ল জেনিফার রায়ানের হাত। অসহায় দেখাচ্ছে। আমার তো মনে হয় তাতে আর কিছু যায় আসে না এখন। তিক্ত হাসি দেখা গেল ওর ঠোঁটে। ম্যাট সতর্ক করেছিল আমাকে। বলেছিল টাকা ছিনতাই বা চিঠিপত্র খুলেই ক্ষান্ত হবে না কেই কারভার। প্রয়োজনে আমাকে গুলিও করতে পারে। ম্যাট যাতে কোনোভাবেই টাকা না পায়। মেয়েদের গুলি করবে? তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল জেমস। ওহো, কেই কারভার কেন? আসলে পশ্চিমের কোনো লোকই মহিলাদের গুলি করতে পারে না। সরাসরি ওর চোখের দিকে তাকালো জেনিফার। আমার মনে হয় এই এলাকা আর এখানকার লোকজন সম্পর্কে অনেক কিছু শিখবার বাকি আছে তোমার। ঠিক যতটা শিখবার অপেক্ষায় আছি আমি। সেজন্য হয়তো আমার মতো চড়া মূল্য দিতে হবে না তোমাকে। মনে মনে জুৎসই একটা জবাব হাতড়ে বেড়ালো জেমস। শেষে বলল, তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না মিস। টাকা ফেরত পাবে তুমি। তাই? হেসে উঠল মেয়েটা, চোখে স্পষ্ট অবিশ্বাস। হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি টাকা ফেরত পাবে তুমি। দীর্ঘস্বরে বলল, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে এবার স্যাডলে চাপো ম্যাম। তোমার পিছন পিছন আসবো আমি। আশা করি ঘন্টাখানেকের মধ্যে স্টেজের কাছে পৌঁছে যাব, যদি এখনো অপেক্ষায় থাকে ড্রাইভার লোকটা। 2। পরদিন দুপুরে পিওতে পৌঁছালো স্টেজ। পিও থেকে ছোটোখাটো একটা নরক বললে কম বলা হয়। অন্তত জেমস কারভারের কাছে তাই মনে হলো। পশ্চিমের কোনো শহরে এত লোকের ভিড় কখনো দেখেনি ও। টেক্সাসে তো নয়। সারা রাস্তা জুড়ে অসংখ্য আকরিক বোঝাই ওয়াগন, বাকবোর্ড, স্প্রিং ওয়াগন, ক্যারিজ। ফুটপাতে বিভিন্ন জাতের মাইনার এশিয়ানও আছে। মূল রাস্তার সেলুন বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসিং রেইলে অসংখ্য ঘোড়া বাঁধা। চারপাশে এত হুল্লোড়, পুরো শহরই যেন গম গম করছে। বাতাসে ধুলোর অত্যাচার। স্টেজ নিয়ে এগোতে রীতিমতো যুদ্ধ করতে হলো ড্রাইভারকে। সমানে গালাগাল করছে সে। পিওতের অবস্থান পিউতে পর্বতমালার একেবারে শুরুতে। শহরের পিছন থেকে চড়াইয়ের শুরু। ঢেউ খেলানো রুক্ষ জমি কয়েক মাইল দূরে পর্বতমালার চূড়ায় উঠে গেছে। পাহাড়ের বেশ কয়েকটা খনি রয়েছে। যথেষ্ট পরিমাণ সোনা বা রূপা উত্তোলিত হয়। সারা টেরিটরির লোকজনকে এমন দুর্গম অঞ্চলে টেনে আনবার জন্য যথেষ্ট বৈকি। জুয়ারি, মাইনার, ধান্দাবাজ, ব্যবসায়ী, আউটল, ফেইটার এবং নিতান্ত সাধারণ মানুষ, সব ধরনের লোক আছে এখানে। জীর্ণ শ্যাক থেকে শুরু করে লগের তৈরি কেবিন বা বিল্ডিং, সব জায়গায় লোকজনের হইহল্লা চলছে। জেমসের কাছে মনে হলো প্রতিটি জায়গায় জুয়া বা নাচ গানের ব্যবস্থা রয়েছে। আনন্দমুখর পরিবেশ, যেন বসন্তকালীন উৎসব হচ্ছে। মাতাল ভবঘুরে বা মাইনারদের কর্কশ চিৎকার,
ফেইটারদের উৎসব ফেইটারদের খিস্তি এক্সপ্রেস অফিসের সামনে স্টেজ থামার আগেই শহরটা সম্পর্কে বিস্তৃষা জন্ম নিল ওর মনে। ড্রাইভার নয়, বরং বোর্ড ও ওকে দাঁড়িয়ে থাকা এক যুবক এগিয়ে এসে স্টেজের দরজা খুলল। প্রথমেই নেমে গেল জেনিফার রায়ান। ছুটে গিয়ে যুবকের বুকে আছড়ে পড়ল। ঠিক পিছনে নেমেছে জেমস, কিন্তু যুবককে এক নজর দেখবার আগেই চারপাশের ভিড় ওর দৃষ্টিপথ আটকে দিল। তাছাড়া ততক্ষণে ভাই বোনও কিছু দূর সরে গেছে। পিছন থেকে যুবকের দীর্ঘ শরীর আর চওড়া কাঁধই কেবল দেখা যাচ্ছে। জেনিফারের সঙ্গে কথা বলছে সে। নিশ্চয় নিদারুণ বিস্ময় নিয়ে বোনের কথা শুনছে ম্যাট রায়ান, ভাবল জেমস। আচমকা ওর দিকে ফিরল যুবক। দীর্ঘ হয়ে গেছে চোয়াল, ধূসর চোখে বিদ্বেষ আর ঘৃণা উপচে পড়ছে। ওর উদ্দেশ্যে এগোতে চাইল ম্যাট রায়ান, কিন্তু চারপাশের ভিড় নিরস্ত করল তাকে। সবচেয়ে কাছের হোটেলে উঠল জেমস। পরিচ্ছন্ন হয়ে খাওয়া সেরে ফের রাস্তায় নেমে এলো। ওর পকেটে আছে মাত্র $5। একটা বুমটাউনে এসেছে। স্বভাবতই এখানকার যে কোনো জিনিসের দাম চড়া হবে। শিগগিরই একটা কাজ খুঁজে নিতে হবে, ভাবল ও। তবে তার আগে ক্রেইগ কারভারের সন্ধান করতে হবে। মর্নাক ফ্রেটিং কোম্পানির খোঁজ করল ও। এক মাইনারের কাছ থেকে নির্দেশনা পেয়ে মূল রাস্তা ধরে উত্তরে এগোলো। চাচার চেহারা কেমন? চাপা বিস্ময়ের সঙ্গে ভাবল জেমস। ওর যখন 4 বছর বয়স, শেষবার টেক্সাসে ওদের বাড়িতে গিয়েছিল কেইক কারভার। চেহারা বা তার সম্পর্কে কিছু মনে করবার চেষ্টা করেও চিঠিতে কেবল ফাঁকা একটা পৃষ্ঠা আবিষ্কার করল জেমস। এমনকি চাচা সম্পর্কে ওর মায়ের বলা গল্পগুলো মনে করতে পারছে না। অদ্ভুত পরিস্থিতি। একই নামের মালিক ওরা, রক্তের সম্পর্ক আছে, অথচ দুজনের মধ্যে দুস্তর ব্যবধান। কেইক কারভার ওর কাছে নেহাত আগন্তুক না, একেবারে আগন্তুক নয়। স্টেজ লুটের ঘটনা আর জেনিফার রায়ানের কাছে তার সম্পর্কে কিছুটা হলেও জেনেছে। তবে তাতে বিভ্রান্ত এবং দ্বিধান্বিত হয়ে পড়েছে জেমস। ঘটনাটা সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, কিংবা চাচার কাছে ওর প্রত্যাশা কী হতে পারে তাও বুঝতে পারছে না। মনার্ক ফেইটিং কোম্পানি শহরের একেবারে শেষ মাথায়। মূল রাস্তা পেরিয়ে একটা গলিতে ঢুকতে হলো। খানিক এগোতে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল ও। দূর থেকে বিশাল ইয়ার্ড দেখতে পেল। একপাশে বড়সড় দোতলা দালান, দরজার উপর সাইনবোর্ড। আঙিনার ওপাশে কয়েকটা শেড বা ইয়ার্ডের কোনো ওয়াগন চোখে পড়ল না। ইয়ার্ডের কোণে কামারের শ্যাক আর ফিড করাল, প্রায় পরের গলি পর্যন্ত দীর্ঘ। ভিতরে 50টার মতো ঘোড়া চোখে পড়ল। বিশাল আউটফিট, নিজস্ব করাল শেড আর হারনেসের দোকানও রয়েছে। জেনিফার রায়ানের অন্তত একটা কথা ঠিক, চুটিয়ে ব্যবসা করছে কেইক কারভার, ভাবল জেমস। অফিসে ঢুকলো। প্রথমে বিশাল একটা কামরা। উল্টো দিকে জানালার কাছে রোল টপ ডেস্কে বসে আছে এক লোক। ইচ্ছে করলে এখান থেকে ইয়ার্ডের ড্রাইভারদের নির্দেশ দিতে পারবে। পদশব্দ পেয়ে চোখ তুলে তাকালো লোকটি। সামান্য আগ্রহ নেই চাউনিতে। কেইক
কারভারের সঙ্গে দেখা করতে চাই জানালো। ওর সঙ্গে দেখা করতে পারে না কেউ, হাই তুললে বলল লোকটা। কেন? কারণ সবার সঙ্গে দেখা করে না বস। এখানে আছে সে, হয়তো আছে হয়তো নেই, আমার নিজেরই খুঁজে দেখা উচিত বলে পাশের কামরার দিকে এগোলো জেমস। ভেরানো দরজার পাল্লায় ঠেলা দিল। টের পেল পিছনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে লোকটি, হন্তদন্ত হয়ে ছুটে আসছে। এই যে মিস্টার, ওখান থেকে সরে এসো। ছোটখাটো কামরা, নোংরা, মেঝে ধুলোর আস্তর পড়েছে। রং জ্বলা ডেস্কের উপর অসংখ্য স্পার পড়ে আছে। বিশালদেহী এক লোক বসে আছে, হাতে হুইস্কির বোতল। বোতল তুলে চুমুক দিতে যাচ্ছিল। জেমসের উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো। তুমি কেই কারভার? জানতে চাইল। বেরিয়ে যাও ছোকরা, জড়ানো স্বরে খেকিয়ে উঠল লোকটা। দরজার চৌকাঠে হেলান দিল জেমস। বাহুজোড়া ভাঁজ করে রাখলো বুকের উপর। কিছুটা অধৈর্য বোধ করছে। পিছনে কেরানির পদশব্দ শুনতে পেলেও গ্রাহ্য করল না। ওকে পেরিয়ে কামরায় ঢুকলো ক্লার্ক। দুঃখিত কিন, বলল সে। ভুল কামরায় চলে এসেছে এই লোক। কোন কামরায় যেতে হবে আমাকে বলনি তুমি? ক্ষুব্ধ স্বরে অভিযোগ করল জেমস। ডেস্কের উপর বোতল নামিয়ে রাখবার আগে কর্ক পেঁচিয়ে মুখ বন্ধ করল কিন। উঠে দাঁড়ালো। নোংরা পোশাক তার পরনে, গায়ে দুর্গন্ধ। বুটের তলায় স্টবলের ময়লা লেগে আছে। চকচকে কেবল একটা জিনিস, পালিশ করা পিস্তলের বাট। চৌকো মুখ, ছোট ছোট চোখ। অলসভাবে হেঁটে চলে এলো জেমসের সামনে। দেহের পাশে শিথিল ভঙ্গিতে পড়ে আছে সরল দুটো হাত। কারভারকে খুঁজছ তুমি? দৃষ্টিতে চ্যালেঞ্জ ছুড়ে দিল কিন। আমিই কারভার। নির্লিপ্ত চাহনিতে তাকে দেখল জেমস। আরো 50 বছর সাধনা করলেও কেক কারভার হতে পারবে না তুমি। কারভার তোমার পরিচিত, দেখেছ আগে? বহুদিন আগে। তাহলে কিভাবে জানলে আমি কেক কারভার নই? ফালতু আলাপ, সিদ্ধান্ত নিল জেমস। তর্ক করা অর্থহীন। স্টল না হলেও স্টলের মতোই নোংরা একটা কামরায় উপস্থিত হয়েছে ও, এবং পশুর স্বভাবের একজন লোকের মুখোমুখি হয়েছে। নিজের উপর কিছুটা বিতৃষা আর বিরক্তি বোধ করল। ঘুরতে যেও থমকে দাঁড়ালো জেমস। কিন নামের লোকটির চোখে অশুভ চাহনি দেখে সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করল। দুহাত তুলে এগিয়ে এলো সে, মুখে বাঁকা হাসি। পিছনে ক্লার্কের অস্বস্তি ভরা গোঙানি শুনতে পেল জেমস, কিন্তু সেদিকে মনোযোগ দেয়ার ফুসরত নেই ওর। কিন সামনে আসতে তাকে সেফ থামিয়ে দিল। প্রচণ্ড ঘুষিটা বুক ও পেটের সংযোগস্থলে লেগেছে। পাথরের মতো জমে গেল কিন। ঝটিতি পাশ ফিরল জেমস। এবার কাঁধ দিয়ে আঘাত করলো লোকটাকে। উড়ে গিয়ে মেঝের উপর আছড়ে পড়ল কিন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। চোখে বিস্ময় আর রাগ নিয়ে দেখছে ওকে। লড়তে চাইছ, অথচ সাধারণ কিছু কৌশলও জানা নেই তোমার। হেসে উঠল জেমস। আমোদ পেল কিনের প্রতিক্রিয়া দেখে। দেখে তো মনে হয় শরীরটা ফাঁপা নয়। বোধহয় বোতলই শেষ করে ফেলেছে তোমাকে। পাশের দরজা খুলবার শব্দে ফিরে তাকালো জেমস। পঞ্চাশুদ্ধ এক লোক বেরিয়ে এসেছে। পরিচ্ছন্ন দামি পোশাক পরনে। মাঝারি গড়ন লোকটির ক্ষীণ তীক্ষ্ণ দৃষ্টিতে তিনজনকে দেখল সে। মুখে বিরক্তি আর অসন্তোষ। কি ঝামেলা বাঁধিয়েছ আবার? বিদ্রুপ ঝরে পড়ল তার কণ্ঠে। কিনের উদ্দেশ্যে করেছে প্রশ্নটা। উত্তর দিতে খুব একটা আগ্রহী মনে হলো না কিনকে।
রোষ মাখানো দৃষ্টিতে জেমসকে দেখছে। দেখো, এই ভবঘুরে ছোকরাকে কিভাবে বাইরে ছুঁড়ে ফেলি। চিপ, ট্রিম্বল, দরজাটা খোলো তো। থামো। কর্কশ সুরে ধমকে উঠল চিপ। কয়েক পা এগিয়ে কামরায় ঢুকে পড়ল সে। ঘোত করে বিরক্তি প্রকাশ করল কিন। জেমসের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। বয়স্ক লোকটিকে দেখছে জেমস। রাগে ফোঁসফোঁস করতে থাকা কিনকে ভ্রুক্ষেপ করছে না, যদিও হাত বাড়ালেই বিশাল দুই হাতে ওকে চেপে ধরতে পারবে কিন। সুদর্শন, সন্দেহ নেই, তবে চোখের নিচে গাঢ় চামড়ার তুলনায় মুখ কিছুটা ফ্যাকাশে। গলাস্বরে অনমনীয় দীর্ঘতা আর কর্তৃত্ব প্রকাশ পাচ্ছে। লোকটার এক শব্দের হুকুমে নিজেকে সামলে নিয়েছে কিন, অথচ ওর প্রতি অসন্তোষ বা রাগ কম নয় তার। হচ্ছে কি এখানে? চাবুকের মতো তীক্ষ্ণ শোনালো চিপের কণ্ঠ। লোকটির পরিচয় সম্পর্কে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে জেমস। তোমাকে খুঁজছিলাম আমি। এরা ভেবেছে কিছুটা হয়রানি করানোর পর বাইরে ছুঁড়ে ফেলবে আমাকে। কিনের দিকে ফিরল ও, কিন্তু সুবিধে করতে পারেনি। বিরক্ত না করবার নির্দেশ দিয়েছিলে তুমি, মিস্টার কারভার। সমীহের সুরে বলল কেরানি। নিশ্চয়। জেমসের দিকে ফিরল চিপ। আমার সঙ্গে কি কাজ তোমার? কাজে যোগ দিতে এসেছি। তুমি আসতে বলেছ আমাকে। চোখ সরু হয়ে গেল তার, মুখে ক্ষীণ হাসি। ও বাছা, কাউকে কোনো কাজের প্রস্তাব দিয়েছি কিনা মনে পড়ছে না। কি নাম তোমার? জেমস কারভার। সঙ্গে সঙ্গে বদলে গেল কারভারের মুখ। কোমল হয়ে এলো চাউনি। আনন্দে উজ্জ্বল হলো মুখ। হেসে হাত বাড়িয়ে দিল ওর দিকে। প্রিয়তে স্বাগতম বয়। তোমাকে দেখে সত্যি খুশি হয়েছি। টিম্বলকে তোমার নাম জানালে না কেন? আমার নাম জানতে চায়নি কেউ। ওদের দিকে এগিয়ে এলো কিন। হাত বাড়িয়ে দিল সে। মুখের চেষ্টাকৃত হাসি ধরে রেখেছে। একটু আগের ঘটনার জন্য দুঃখিত জেমস। তুমি আসায় সত্যি খুশি হয়েছি। আমি কিন বিলিংস, ম্যানেজার। ভুলে যাও। বিলিংসের সঙ্গে হাত মেলানোর সময় বিড়বিড় করল ও। খুব একটা আন্তরিক শোনালো না কণ্ঠ। কারভারকে অনুসরণ করে তার কামরায় ঢুকল জেমস। কিন বিলিংসের অফিসের তুলনায় কামরাটাকে স্বর্গ বলা উচিত। বিশাল, গোছানো এবং রুচিসম্মত। বিল্ডিংয়ের একেবারে শেষে করিডোর ধরে হেঁটে আসতে হয়েছে। মেহগনির বিশাল ডেস্ক, চকচক করছে উপরের পৃষ্ঠ। দেয়ালে ওয়ালপেপার, পিয়তের খনি আর আকরিক বিশোধন মিলের বেশ কয়েকটা ছবি শোভা পাচ্ছে। সত্যি কথা বলতে কি, এত গোছানো কোনো অফিস সারা জীবনে দেখেনি জেমস। ডেস্কের সামনের একটা চেয়ারে বসলো ও। দেয়ালে লাগোয়া ক্যাবিনেট থেকে বোতল আর গ্লাস বের করে হুইস্কি পরিবেশন করলো কেইক। শেষে সুগন্ধি সিগার অফার করলো। টাফলো কি মনে হচ্ছে তোমাকে? তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে জরিপ করছে সে। সেভ করো নাকি? এইমাত্র এলাম, সহাস্যে বলল। হোটেলে উঠে পেট ভরে সরাসরি চলে এসেছি এখানে। মনে তো হয় না যথেষ্ট টাকা পয়সা আছে পকেটে। প্রায় পরিহাসের সুরে মন্তব্য করল সে। $5 আছে এখন। টেক্সাস থেকে এ পর্যন্ত আসতে পকেট খালি হয়ে গেছে। সিগার ধরালো কারভার। তাকে দেখছে জেমস। আশা করছে চাচার কোনো বিশেষত্ব, চিতির ভিড়ে পড়ে থাকা অতীতের কোনো ঘটনা মনে করিয়ে দেবে, কিন্তু তা হলো না। তাতে অবশ্য অবাক হওয়ারও কিছু নেই। 20 বছর বেশ দীর্ঘ সময়। বাচ্চা একটা ছেলের চিঠি সম্পূর্ণ লোপ পেতে পারে। চাচার সম্পর্কে মায়ের বলা গল্পগুলো মনে করবার চেষ্টা করলো আবার।
এবারও ব্যর্থ হলো। ক্রেইগ কারভার বোধহয় ওর কাছে সত্যি একজন আগন্তুক। সুদর্শন পরিপাটি পোশাক পরা 50 বছরের এক আগন্তুক। কয়েকদিন আগে ক্রেইগ কারভারের একটা চিঠি পেয়েছিল ও। ওকে পিওতে চলে আসবার আমন্ত্রণ জানিয়েছিল মোনার্কো মালিক।